প্রতিদিন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে রাখুন। হাতের ওপর হাত বুলাচ্ছে আর বসে বসে কান্না করছে নীলা। আর নীলার ঠিক সামনে লাঠি হাতে দাঁড়িয়ে আছে নীলার সদ্য বিবাহিত বর আবির। আজকে আবির আর নীলার বাসরাত। আর বাসরাতে বরের হাতে লাঠির বাড়ি খেয়ে বসে আছে আর কাঁদছে নীলা। কাঁদতে কাঁদতে নীলা মেঝে উঠে উঠে দাঁড়ালো। আমি ড্যাডির কাছে যাব, আমি ড্যাডির কাছে যাব, তোকে আমি পুলিশে দিব। তোর এত বড় সাহস, তুই এই নীলার গায়ে হাত তুলিস? আমি তোর নামে মামলা করব। নীলার কথা শুনে আবির হাতের লাঠিটা দিয়ে আবারও সজোর একটা বাড়ি মেরে দিল নীলার পিঠে। ওই, আমি তোমার স্বামী, তোমার সাহস কী করে আমার সাথে তুই তুই করে কথা বলে? আপনি করে বলো, নইলে বাসরাতে আদরের পরিবর্তে কিন্তু মার খেতে হবে তোমাকে। কিসের বাসরাত, কিসের আদর? আমি তোর মতো ছোট লোককে নিজের বর হিসেবে কখনোই মানব না। আমি ড্যাডির কাছে যাব। চুপ, একদম চুপ। ভালোই ভালো বলছি, একদম চুপ করো। আর ভালো বইয়ের মতো আমার কথা শোনো, নইলে কিন্তু লাঠির পায়ে একটা নিচে পড়বে না। আবিরের কথা শুনে নীলার কান্না আওয়াজ যেন আবারও বেড়ে গেল। এর আগে কখনো কারোর হাতে মায়ের খায়নি নীলা, তবে বাসরাতে যে তাকে বরের হাতে মায়ের খাইতে হবে এটা তার ভাবনার বাইরে ছিল। সদ্যবিবাহিত বরকে নিয়ে কত শত স্বপ্ন আঁকছিল নীলা এতক্ষণ। বিয়ের পর কোথায় হানিমুনে যাবে, কোন 5 স্টার হোটেলে ক্যান্ডেললাইট ডিনার করবে প্রতিদিন, কোন শপিং মল থেকে দামি দামি শপিং করবে, এসব নিয়ে আকাশ পাতাল ভাবছিল নীলা। হঠাৎ নীলার ভাবনায় ছেদ পড়ে দরজা খোলার শব্দে। নীলা এমনিতে অন্য মেয়েদের মতো খুব একটা লজ্জা পায় না, তবে বাসরাত বলে কথা, তাই না চাইলেও একটু লজ্জা চলে আসে। বরকে রুমে ঢুকতে দেখে মাথার ঘোমটাটা আরও একটু টেনে নিয়ে গুটিসুটি মেরে বসে রইল নীলা। নীলার সদ্যবিবাহিত বর নীলার সামনে এসে দাঁড়িয়ে রাখি গলায় বলল, বাসর ঘরে বড় রুমে ঢুকলে তাকে সালাম দিতে হয়, এটা কি তোমাকে কেউ বলে দেয়নি নীলা? আবিরের কণ্ঠ শুনে হকচকিয়ে উঠে মাথার ঘোমটাটা সরিয়ে ফেলল নীলা, কারণ কণ্ঠটা ওর খুব চেনা। বরের বেশে আবিরকে সামনে দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ওর। আবিরের মতো একজন গরিব ছোট লোকের সাথে ওর বিয়ে হয়েছে, ভাবতে যেন পাগল পাগল লাগছে নীলার। নীলা দ্রুত বিছানা ছেড়ে দিয়ে নেমে অবাক হয়ে বলল, আবির, তুমি এখানে? আমার বর কোথায়? তুমি আমার বাসর ঘরে কি করছো? বারে, নিজের সদ্য বিবাহিত বরকে জিজ্ঞেস করছো যে সে তোমার বাসর ঘরে কী করছে? বলি, বাসর ঘরে বর না দেখলে কার সাথে বাসর করবে শুনি? এখন সময় নষ্ট না করে আমাকে সালাম করো জলদি। হোয়াট? তুমি আমার বর হতেই পারো না। আমার তো বিয়ে হয়েছে বিশাল বড় লোকের ছেলের সাথে, আর তুমি তো একজন ভিখারি। বলো, আমার বর কোথায়? আমি আমার বরের কাছে যাব। কবুল বলার সময় তুমি এত বরের নামটা ঠিকমতো শুনে নিলা, তাই এমন আউদল বকছো। তোমার বিয়ে কোনো বড় লোকের ছেলের সাথে নয়, বরং আমার মতো এক ভিখারির সাথেই হয়েছে। অসম্ভব, এটা হতেই পারে না। আমি মানি না তোর মতো ভিখারিকে আমার বর হিসেবে। আমি চলে যাব এক্ষুনি, এই মুহূর্তে আমি চলে যাব এখান থেকে। ড্যাডি আমার সাথে এমনটা করতেই পারে না। কথাগুলো বলে দরজার দিকে পা বাড়ায় নীলা। সাথে সাথে রুমের এক কোনায় একটা লাঠি রাখা ছিল, সেটা হাতে নিয়ে নীলার হাতে বাড়ি মেরে দেয় আবির। লাঠির বাড়ি খেয়ে চিৎকার দিয়ে নিচে বসে পড়ে নীলা। ওইভাবে বসে বসে নাকা কান্না না করে এখানে এসে আমার পাটেবো জলদি। বিছানার উপর শুয়ে পড়ে নীলার দিকে তাকিয়ে ওপরের কথাটা বলল আবির। আবিরের কথা শুনে নীলা কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে বলল, আমি পা টিপতে পারবো না। আমি ড্যাডির কাছে যাব, তোকে আমি পুলিশে দিব। তুই মিথ্যে বলে আমি বিয়ে করেছিস, তোকে আমি স্বামী বলে মানি না। নীলার কথা শুনে লাঠিটা হাতে নিয়ে আবির রাগী গলায় বলল, তবে রে, দুইটা বাড়ি খেয়ে পেট ভরেনি তাই না? আরও একটা লাগাবো নাকি? কথাটা বলেই বাড়ি মারার জন্য লাঠিটা উঁচু করে ধরল আবির। সাথে সাথে ভয়ে চোখ বন্ধ করে নীলা চিৎকার করে বলল, দিচ্ছি দিচ্ছি, আমি পা টিপে দিচ্ছি, আর মেরো না প্লিজ। এই তো আমার ভালো বউ, তাহলে আর বসে না থেকে এসো, কাজে লেগে পড়ো। কথাটা বলেই বিছানায় গিয়ে শটাং হয়ে শুয়ে পড়ল আবির। না চাওয়া সত্ত্বেও বাধ্য হয়ে নাক টানতে টানতে আবিরের কাছে গিয়ে আবিরের পা টিপতে লাগলো নীলা। পা টিপছে আর নাক টেনে টেনে কান্না করছে নীলা। সেদিকে আবিরের কোনো খেয়াল নেই। সে আরামে শুয়ে থেকে বইয়ের পা টিপে দেওয়ার মজা উপভোগ করছে। বেশ কিছুক্ষণ পা টেপার পর নীলার এক হাত ধরে হেঁচকা টান দিল আবির। আচমকা হাতে এমন টান পড়ার তাল সামলাতে না পেরে আবিরের বুকে আছড়ে পড়ল নীলা। সাথে সাথে আবির নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওই, একদম নজরে পড়বে না,
আমি এখন ঘুমাবো। ঘুমাবি তো ঘুম, আমাকে ছাড় বেটা ছোট লোক। আমি তোর সাথে ঘুমাবো না। লাঠিটা কি তাহলে আবার আনবো? ভালোই ভালো আমায় ঘুমাতে দাও, আর নিজেও ঘুমাও, নইলে সারা রাত ধরে না ঘুমে পা টিপতে হবে কিন্তু, আর লাঠির বাড়ি খেতে হবে তোমাকে। ওহ ড্যাডি গো, আমার এই ছোট লোকের কাছে থেকে নিয়ে যাও, আমি এর সাথে থাকবো না। ওই চুপ, একদম চুপ, নইলে মাথার ওপর তুলে একটা আছাড় মারবো বলে দিলাম। চুপ করে ঘুমা বলছি, কালকে আবার আমাদের আসল বাড়ি যেতে হবে তোমায়। আসল বাড়ি মানে? এটা কার বাড়ি তাহলে? তোমার কি মনে হয় নীলা, আমার মতো একজন গরিব মানুষের বাড়ি এটা হবে? আরে এটা তো আমি একদিনের জন্য ভাড়া নিয়েছি তোমাকে বিয়ে করবো বলে। কালকে তোমার আসল বাড়িতে তোমাকে নিয়ে যাব, আমার করে ঘরে। এখন ঘুমাও তো। আবিরের কথা শুনে নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওর মতো এমন বড় লোকের একমাত্র মেয়ে কিনা কুড়ে ঘরে থাকবে, ভাবতেই অবাক লাগছে নীলার। কিন্তু লাঠির বাড়ি খাওয়ার ভয়ে কিছু বলার সাহসও পাচ্ছে না ও। তাই মনে মনে বুদ্ধি করলো আবির ঘুমালেও ও চুপি চুপি উঠে পালিয়ে যাবে। মনে মনে এসব ভেবে ঘুমিয়ে পড়ার ভান ধরল নীলা। আবিরও নীলাকে পরম যতনে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে আস্তে করে চোখ খুলে আবিরের দিকে তাকালো নীলা। যখন বুঝতে পারল আবির বিভোরে ঘুমাচ্ছে, তখন খুব সাবধানে বিছানা ছেড়ে নেমে গেল নীলা। তারপর ধীরে পায়ে দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছে গিয়ে দরজার লক খোলার জন্য হাত বাড়াতেই নীলার হাতটা খুব করে ধরে ফেললো আবির। কি হলো জানেমন, সদ্য বিয়েতে স্বামীকে ছেড়ে বাসর রাতে বাসন না করে পালিয়ে যাচ্ছ, এটা কি করে মেনে নি বলো? কে স্বামী? কিসের স্বামী? আমি তোর মতো একটা ছোট লোককে কখনোই আমার স্বামী হিসেবে মানবো না। আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই তোর মাঝে। কথাটা বলার সাথে সাথে নীলার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল আবির। আবিরের চর খেয়ে ফ্লোরে পড়ে গেল নীলা। আবির নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার চুলের মুঠি ধরে নিজের দিকে ঘোরালো। স্বামী হিসেবে যখন মানতেই পারবি না, তাহলে আমার সাথে ভালোবাসা নাটক করেছিলি কেন? কেন বারবার ইগনোর করার সত্ত্বেও আমার পিছু পিছু ঘুরেছিলে, আমার মনে ভালোবাসা ফুল ফুটিয়েছিলি? আর কেনই বা বিনা দোষে তোর জন্য আমায় জেল খাটতে হয়েছিল? উত্তর দে আমায়। কথাগুলো বলেই আবির ও নীলার গালে থাপ্পড় মারল আবির। আবিরের হাতের মার খেয়ে নীলার ঠোঁট কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করলো। নীলা গালে হাত দিয়ে কেঁদে চলেছে একাধারে। নীলার ঠোঁটে রক্ত দেখে নীলাকে কোলে তুলে নিল আবির। নীলাও মায়ের খাওয়ার ভয়ে আর কিছু বলছে না। কোলে করে বিছানা এনে বসিয়ে দিল নীলাকে আবির। তারপর নীলার ঠোঁটে কাটা জায়গাটা পরিষ্কার করে দিয়ে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে গম্ভীর গলায় বলল, ঘুমিয়ে পড়ো, সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিতে হবে। আবিরের কথা শুনে নীলা চিল্লিয়ে কিছু বলতে যাবে, তার আগে আবির রাগী গলায় বলে উঠল, আর একটা কথা বললে তোমার জন্য ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে নীলা। ভালো ব্যবহার করছি বলে ভেবো না আমি সে আগের মতো ভালো আর সহজ সরল ছেলে হয়ে আছি। আমার খারাপ রূপটা দেখতে না চাইলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আবিরের কথা শুনে আর কিছু বলার সাহস হলো না নীলার। নীলা বাধ্য মেয়ের মতো শুয়ে ঘুমিয়ে পড়ল। আর আবির চলে গেল বেলকুনিতে। বেলকুনির গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে আবির। চোখ থেকে ঝরে পড়ছে কষ্টের অস্ত্রধারা। আকাশের দিকে তাকিয়ে 1.5 বছর আগের অতীতে ডুব দিল আবির। 1.5 বছর আগের গ্রাম থেকে খুব ভালো রেজাল্ট নিয়ে ঢাকা শহরে কলেজে পড়ার জন্য চোখে হাজার স্বপ্ন নিয়ে আসে আবির। আবিরের মা আবির ছোট থাকতেই মারা যান। সৎ মা আবিরকে কষ্ট দিবে ভেবে আবিরের বাবা আর বিয়ে শাদী করেন না। সারাদিন রিক্সা চালিয়ে কোনো রকম বাপ ছেলে মিলে সুখেছিল আবিরের বাবা আর আবিরের বাবা অনেক পড়াশোনা জানা ভালো শিক্ষিত লোক হলেও কেন জানে না সে কোনো চাকরি করতো না, বরং রিক্সা চালিয়ে যা রোজগার করত সেটা দিয়ে বাবা ছেলের বেশ ভালোইভাবে চলে যেত। বাবার কষ্ট হবে ভেবে আবির ঢাকায় পড়াশোনা করতে চায়নি, কিন্তু ওর বাবার জোরাজুরিতে ঢাকা কলেজে ভর্তি হওয়ার জন্য রাজি হয় আবির। গ্রাম থেকে ঢাকায় এসে নিজেকে খুব অসহায় লাগতো আবিরের কাছে, কিন্তু বাবার স্বপ্ন পূরণ আবিরকে করতেই হবে। বাবাকে যে খুব বেশি ভালোবাসতো আবির। ঢাকায় আসার পর আবিরের বাবা পরিচিত একজন লোকের বাসায় উঠে আবির। লোকটা বেশ ভালো ছিল, আবিরকে সে অনেক ভালোবাসতো। ঢাকায় এসে ঢাকার একটা নামিদামি কলেজে ভর্তি হয় আবির। রেজাল্ট ভালো থাকায় খুব একটা কষ্ট করতে হয় না ওর। আর আবির ঢাকায় এসে যার বাসায় ওঠে তার সাথে কলেজের প্রিন্সিপালের ভালো সম্পর্ক থাকায় আরও একটু উপকার হয় আবিরের। প্রথম দিন কলেজের জন্য একটা ঢোলা শার্ট, ঢোলা প্যান্ট, মাথায় চুলে তেল দিয়ে চুল আঁচড়ে রেডি হয় নেয় আবির। তারপর কলেজে চলে যায়। কলেজের সবাই আবিরকে দেখে বেশ হাসাহাসি করে। এক একজন এক এক রকম অপমানজনক কথা বলে।
কিন্তু আবির সেগুলো গায়ে না লাগিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। আবিরের তখন মাথায় একটাই চিন্তা ছিল, আর সেটা হলো বাবার স্বপ্ন ওকে যে করেই হোক পূরণ করতেই হবে। ঢাকা শহরে আসার পর প্রায় 2 মাস কেটে যায় আবিরের। এর মাঝে আবির শহর থেকে নিজেকে ঢাকা শহরের সাথে অনেকটাই মানিয়ে নেয়। নিজের ড্রেস আপও অনেকটাই চেঞ্জ করে ফেলে। আবিরকেও তখন অনেকটা স্মার্ট লাগতো, কিন্তু আবির কলেজে কারোর সাথে কথা বলতো না, সব সময় পড়াশোনার মাঝে নিজেকে ডুবিয়ে রাখতো। আবিরকে দেখতে 5 ফুট 10 ইঞ্চি হাইট, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মায়াবী চোখ, চৌকা নাক আর মুখে সবসময় মিষ্টি হাসি। আবিরের চেহারাতে ছিল একটা নিষ্পাপ ভাব আর বেশ হ্যান্ডসামও। পড়াশোনায় ভালো হওয়ায় অনেক মেয়ে আবিরের সাথে প্রেম করার জন্য এগিয়ে এসে কথা বলতে চাইতো, কিন্তু আবির সবসময় নিজেকে গুছিয়ে নিত সবার থেকে, কখনো কোনো মেয়ের সাথে ইচ্ছা করে কথা বলতো না। একদিন আবির কলেজে গেট দিয়ে কলেজে ঢুকতে একটি মেয়ে দৌড়ে এসে আবিরের উপর আছড়ে পড়ে। ঘটনার আকর্ষিতায় কিছু বুঝে ওঠার আগেই মেয়েটিকে নিয়ে নিচে পড়ে যায় আবির। হাতে বেশ ব্যথাও পায় আবির, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে মেয়েটির দিকে না তাকিয়ে নিজের থেকে তাড়াতাড়ি মেয়েটিকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায় আবির। তারপর অন্যদিকে ঘুরিয়ে সরি বলেই হনহনিয়ে সেখান থেকে চলে যায় আবির। আবির চলে গেলেও পেছন থাকা মেয়েটা এটা মানতে পারে না যে ওকে কেউ ইগনোর করে চলে গেল। ঢাকার বিশিষ্ট শিল্পপতির একমাত্র সুন্দরী মেয়ে নীলা, যেমন তার রূপ তেমন তার অহংকার ভরা, আর রাগটা যেন তার আকাশ ছোঁয়া। ওর দিকে না তাকিয়ে এভাবে চলে যাওয়াকে মেনে নিতে পারে না নীলা, রাগে ফুসফুস করতে থাকে ও। আর তখনই নীলার বান্ধবী অনু আঁখি এসে বলে, কে রে নীলা, এটা কি হলো বলতো? তোর দিকে একবারও ফিরে তাকালো না ছেলেটা। আহারে, আমাদের তো ভাবতেই অবাক লাগছে, তোকে দেখেও না দেখার মতো করে চলে গেল। এই তোর রূপের পাহাড়। বান্ধবীদের কথা মাথায় যেন রক্ত উঠে যায় নীলার। ওই গেও ভুট্টার এত বড় সাহস, ও আমাকে ইগনোর করে, এই নীলাকে ইগনোর করে। ওকে তো আমি মেরেই ফেলবো। মেরে ফেললেই কি সব ঠিক হয়ে যাবে বল? ওই ছেলেটা তোকে দেখে এমন ভাব করলো যেন তোর রূপে ওর কিচ্ছু যায় আসে না। তাহলে আমি ওকে হাত পা ভেঙে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। তাতে কি তোর অপমানের প্রতিশোধ নেওয়া হবে বল? বরং সবাই বলবে গ্রামের একজন গেও ভূত তোর মতো রূপবতীকে পাত্তাই দেয়নি। বান্ধবীদের কথায় রাগে যেন নিজের মাথায় চুল ছিঁড়তে ইচ্ছা করছে নীলার, কিন্তু তবুও নীলা নিজেকে শান্ত করে বলে, তাহলে আমি কি করব বল? কি করলে আমার প্রতিশোধ নেওয়া হবে? এমন কিছু কর যেন ওই ছেলেটা তোর পিছনে পোষা কুকুরের মতো ঘুরঘুর করে তোর ভালোবাসার পাগল হয়ে যায়, তাহলেই বুঝবো তোর রূপের বাহার। হোয়াট? তোর কি মাথা খারাপ হয়ে গেছে আখি? কি বলছিস তুই এগুলো? আমি কিনা প্রেম করবো ওই ভুট্টার সাথে? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আরে ডেয়ার, এত সিরিয়াস হচ্ছিস কেন? আমরা তো তোকে বলিনি ওর সাথে সত্যি সত্যি প্রেম করতে। তুই তো শুধু ওর সাথে এমন কিছু কর যেন ও তোর প্রেমে পড়ে। পড়াশোনায় ভালো বলে খুব অহংকার ওই ছেলেটার, ওর সব অহংকার ভেঙে দে। আর যখন তোর পিছু পিছু ঘুরবে তখন অপমান করে তাড়িয়ে দিবি, ব্যাস, সিম্পল। বান্ধবীদের কথায় কিছু একটা ভাবে নীলা, তারপর বাঁকা হেসে বলে, ইয়েস, তোরা ঠিক বলছিস, আমি সত্যি তাই করব। ওই গেও ভুট্টাকে আমার পেছনে কুকুরের মতো দৌড় করাবো আমি, তারপর আমার এই অপমানের প্রতিশোধ নিব। আর এটা আমার চ্যালেঞ্জ, এই নীলার চ্যালেঞ্জ এটা। ওই ঘটনার পর থেকে নীলা আবিরের সাথে ভাব করার অনেক ট্রাই করে, কিন্তু আবির পড়াশোনা ছাড়া কিছুই বুঝতো না, তাই নীলার দিকে তেমন গুরুত্বও দিত না। এটাতে নীলার রাগটা যেন আরও বেশি বেড়ে যায়। নীলা ভাবতে থাকে কি করে এই আবিরকে নিজের ফাঁদে ফেলা যায়। 1 মাস পর আবির লাইব্রেরিতে বসে বই পড়ছিল, তখন নীলা গিয়ে আবিরের সামনে দাঁড়ায়। হাই আবির, আপনার সাথে একটু কথা ছিল, যদি কিছু মনে না করেন আপনার পাশে কি একটু বসতে পারি? নীলার কথা শুনে এক নজর নীলার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সায় দেয় আবির। নীলা আবিরের পাশে বসে মিষ্টি হেসে বলে, আসলে আবির, আমি শুনেছি আপনি নাকি কলেজের সবার চেয়ে পড়াশোনায় অনেক ভালো, বাট আমার মাথায় না এই পড়াশোনার ব্যাপারটা একদমই ঢুকছে না। আপনার যদি ফ্রি সময় থাকে তাহলে আপনি কি আমাকে একটু টিউশনে পড়াতে পারবেন? আপনাকে ভালো বেতন দিব।
নীলার কথা শুনে আবিরের মুখে হাসি ফুটে ওঠে, কারণ আবিরও চাইছিল কোনো একটা টিউশনি রোজগার করতে। কারণ ঢাকা শহরে থাকা খাওয়ার খরচ অনেক বেশি, যে খরচ দিতে গিয়ে ওর বাবার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তাই আবির কিছু না ভেবে রাজি হয়ে যায়। জি পারবো, তবে আমি বিকাল 4টা থেকে 5টার মধ্যে পড়তে পারবো। আপনার কি তখন সময় হবে? কেন হবে না, অবশ্যই হবে। আমি তো এই সময়েরই অপেক্ষা করছিলাম। মানে ঠিক বুঝলাম না। ও কিছু না। তাহলে আপনি আজকে বিকেল থেকেই পড়ানো শুরু করুন, আমি আপনাকে পিক করে নিয়ে যাব। আপনার অ্যাড্রেসটা দিন। না না, তার কোনো দরকার হবে না। আপনি বলুন আপনি কোথায় পড়বেন, আমি সেখানে সময় মতো চলে যাব ইনশাল্লাহ। তারপর নীলা নিজের বাসার ঠিকানা আবিরকে দিয়ে দেয়। নীলার বাবা বিজনেসের কাজে দেশের বাইরে থাকায় নীলার আরও একটু সুবিধা হয়। আবিরের মতো নীলার মাও ছোটবেলায় মারা গেছেন, তাই নীলাদের বাসা কাজের লোক ছাড়া আর কেউ থাকতো না।